আনুষ্ঠানিকভাবে সারা দেশে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা। আর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক দল অন্য দলকে অ্যাটাক করছে, বিষোদ্গার করছে। এটি রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে। প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে নির্বাচিত খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ আহমেদ। আজ আমরা কথা বলবো প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনের সঙ্গে। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আনোয়ার হোসেন, আপনি দেখেছেন গতকাল থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার এবং প্রথম দিনই কিন্তু বড় বেশ কয়েকটি দল, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যান্য দলের নেতারা যখন বক্তব্য দিয়েছেন তখন এক দল আরেক দলকে অ্যাটাক করে কথা বলেছেন। নানান ভাষায়, ইশারা, ইঙ্গিতে আগে বলতেন, এখন সরাসরি বলা শুরু করেছেন। কেমন লাগছে এই রাজনীতিতে যে উত্তাপ ছড়াচ্ছে? ধন্যবাদ আপনাকে। একটা জিনিস আপনাকে বলি, নির্বাচন মানেই কিন্তু কিছুটা উত্তাপ, এবং যদি উত্তাপ না থাকে বা আমেজ না থাকে সেটাকে আপনি ওই মানে নির্বাচন ঠিক বলা যায় না বাংলাদেশের কনটেক্সটে। আমরা অতীতে দেখেছি যে প্রতিটা মানে প্রতিযোগিতামূলক নির্বাচনে, অংশগ্রহণমূলক নির্বাচনে আমরা উত্তাপ দেখেছি। প্রচারের ক্ষেত্রে নানান ধরনের মানে বক্তব্য, পাল্টা বক্তব্য দেখেছি। সুতরাং আমি এই যে উত্তাপ প্রচারের শুরুর দিন যেটা আমরা দেখেছি সেটাকে আমি স্বাভাবিকভাবেই নিব এখন পর্যন্ত যেটা আমরা দেখেছি। তো একটা জিনিস আপনি দেখেন যে নির্বাচনটা আমরা বেশ কিছুদিন যাবত আমরা আমাদের মধ্যে বা নির্বাচনের তফসিল ঘোষণার পরও মানুষের মধ্যে এক ধরনের কথা ছিল বা আলোচনা ছিল নির্বাচনটা কি হবে। এটার কারণটা মানে একটু সন্দেহ প্রকাশ করা। এটার কারণটা কিন্তু আসলে আপনার ওই উত্তাপ ছিল না বলে বা এই যে আমেজ আমরা বলি ওটা ছিল না বলে এই আলোচনাটা। আমার ধারণা কালকে প্রচার শুরু হয়েছে, উত্তাপ ছড়িয়েছে, মানুষের মধ্যে একটা আমেজও তৈরি হয়েছে নির্বাচনে। আমি মনে করি যে এটা একটা ভালো দিক, যে নির্বাচন হবে কিনা এই সন্দেহটা দূর হয়ে যাবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন গত তিনটা নির্বাচন যেটা আমরা বলি যে সমালোচনা আছে, যে তিনটা আওয়ামী লীগ সরকারের অধীনে যে তিনটা নির্বাচন হয়েছে, এই তিনটা নির্বাচন নিয়ে বড় সমালোচনা। কারণ কি জানে, যে ওই নির্বাচনটাতে কোনো উত্তাপ ছিল না, কোনো ধরনের পক্ষ প্রতিপক্ষ ছিল না। সুতরাং সবাই জানতো যে কে জিতবে, কে সরকার গঠন করবে। এই জন্য আমরা ওই নির্বাচনটাকে নির্বাচন হিসেবে দেখি না। যেহেতু এইবার আমরা পক্ষ দেখতেছি, প্রতিপক্ষ দেখতেছি, মানে উত্তাপ দেখতেছি, প্রচারণা দেখতেছি, এবং একে অপরকে ঘায়েল করার কিংবা একে অপরের বক্তব্য খণ্ডানোর চেষ্টা করা হচ্ছে, এটা নির্বাচনের জন্য খুবই ভালো। আমি মনে করি যে এটাকেই আসলে একটা নির্বাচনের পরিপূর্ণতা দিতে পারে। আরেকটা জিনিস, যে রাজনীতির মাঠ যতই উত্তপ্ত হবে, কথার বাণে একদল আরেক দলকে অ্যাটাক করবে, যৌক্তিক সমালোচনা করবে, এর মধ্যে টুইস্ট থাকবে, স্যাটায়ার থাকবে, সেন্স অফ হিউমার থাকবে, ততই দেশের মানুষ কিন্তু সেই আলোচনার অংশ নেবে। চায়ের টেবিলে, ড্রয়িং রুমে, বিভিন্ন আড্ডায় কিন্তু তারাও অংশ নেবে। তার মানে রাজনৈতিক দলের নেতারা যে মেসেজগুলো দিবে, সেই মেসেজগুলো কিন্তু সারা দেশের মানুষ ক্যারি করে, তারাও কিন্তু সেটার মধ্যে সামিল হয়। ভোটটা একটা জিনিস আপনি দেখেন, ভোট মানে কি আপনি কাউকে আকৃষ্ট করবেন, মানে তাই তো নির্বাচন মানে আপনি প্রতিশ্রুতি দেয়া, মানুষকে আকৃষ্ট করবেন। এখানে আপনার দল আছে, দলের লোকজন হয়তো আপনাকে এমনিই ভোট দিবে, বাকিরা আপনাকে কেন ভোট দিবে, তাকে কেন আপনি তাকে আপনার পক্ষে আনবেন, সেটার জন্য অবশ্যই বক্তব্য লাগে, প্রতিশ্রুতি লাগে, ন্যারেটিভ লাগে, নানান ধরনের তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা থাকে। এটা সব দলই করবে। সুতরাং আপনাকে ভোটারকে যদি আকৃষ্ট করতে চান, সেই ক্ষেত্রে তারা নানামুখী জনসভায় বক্তৃতা করবে, তারা টেলিভিশনে বিজ্ঞাপন দিবে, তারা তাদের বক্তৃতায় বলবে, তাদের নির্বাচনী ইশতেহারে বলবেন। এটাই স্বাভাবিক, তাদের আকৃষ্ট করার একটা চেষ্টা থাকবে। তবে আমি একটা জিনিস মনে করি যে আপনার এই যে নির্বাচনী প্রচারণায় আপনি যে বক্তব্য, পাল্টা বক্তব্য, একজনের বক্তব্য, একজনের যুক্তি অন্য পার্টি পক্ষ থেকে খণ্ডন, এটা স্বাভাবিক। কিন্তু এই জিনিসটা যেন বক্তব্যের মধ্যেই থাকে, যেটা যেন সংঘাতের দিকে না যায়, মানে সহিংসতা সৃষ্টি না করে, ব্যক্তিগত অ্যাটাকের মধ্যে চলে না যায়। এই জিনিসটাকে আমাদের রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। কারণ একটা জিনিস আপনি ভালো করতে পারবেন, সেটা হলো যে আপনি যখন একটা রেড লাইন থাকে রাজনৈতিক দলগুলো বা ব্যক্তির সবার ক্ষেত্রে একটা রেড লাইন, আমরা কতটুক পর্যন্ত সেটাকে সমালোচনা করবো, সমালোচনা হিসেবে সেই জিনিসটা মাত্রা জ্ঞানটা আমাদের পলিটিশিয়ানদের থাকা উচিত। তো আমি গতকালকের যে বিএনপি নেতৃত্বাধীন জোটের যে রাজনীতিক ভোটের প্রচারণা শুরু হয়েছে, সেখানে তারেক রহমান গতকাল ভোররাত পর্যন্ত তিনি নানান জায়গায় সমাবেশ করেছেন, ভোট চেয়েছেন। সবশেষ এই জায়গাটায় আমি আপনার সঙ্গে যোগ করছি সম্পূরক হিসেবে, যে তারেক রহমান সাহেব আজ ভোরে নারায়ণগঞ্জে ২৫০০ উনি
ভোর 4টার দিকে একটি জনসভায় উনি বক্তব্য দেন। তিনি সেখানে বলেছেন নিরাপদ রাষ্ট্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, সেটাই হওয়া উচিত। ধরেন আপনার ভোট তো ভোটের আগামী ধরেন 12 তারিখ ইলেকশন, 12 ফেব্রুয়ারি ইলেকশন, 10 তারিখ সন্ধ্যার মধ্যে প্রচারণা শেষ হয়ে যাবে। আমি ধারণা করি ওই 10 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমাদের যে প্রধান রাজনৈতিক নেতা তারেক রহমান বা জামাতে ইসলামের আমির শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান, তাদের আসলে নাওয়া খাওয়া ঘুমানোর ওই ফুসরতটা থাকবে বলে আমার মনে হয় না। এভাবেই যাবে, তারা রাত দিন 24 ঘন্টায় হয়তো এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এবং অবশ্যই ঐক্যর কথা যেটা বলেছেন সেটা তো অবশ্যই দরকার। নির্বাচনে পক্ষ প্রতিপক্ষ থাকবে, কিন্তু সেটা যেন একদম শত্রুতে পরিণত না হয়, সেটা একটা বিষয়। আর একটা বিষয়, আমি গতকালকের যে প্রচারণার বিষয়টা আমি দেখলাম। তারেক রহমান সিলেটে বক্তৃতা করেছেন, হবিগঞ্জে করেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় করেছেন। এদিকে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, উনি ঢাকায় 15 করেছেন। সেখানে এনসিপির নাহিদ ইসলামও ছিলেন, উনিও বলেছেন। তারা একজন আরেকজনের বক্তব্যকে নানানভাবে করার চেষ্টা করেছেন। তো আমরা নির্বাচনের আগ থেকেই জানি একটা জিনিস, যে বিএনপির পক্ষ থেকে আসলে যেহেতু এবার আওয়ামী লীগ নেই, আমরা দীর্ঘদিন আমরা জেনে আসছি যে বিএনপির জোটের প্রতিপক্ষ আওয়ামী লীগ জোট বা বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ। এবার আমরা দেখলাম যে বিএনপির প্রতিপক্ষ জামাত বা জামাত ইসলামের প্রতিপক্ষ বিএনপি জোট, এরকম একটা সিচুয়েশনে। সেই ক্ষেত্রে আমরা ধরেই নিয়েছিলাম যে বিএনপির পক্ষ থেকে জামাতে ইসলাম যেহেতু তার প্রতিপক্ষ নির্বাচনে এবার, সেক্ষেত্রে তারা জামাতের 71-এর প্রশ্নটা সামনে আনবে, এবং সেটাই হয়েছে তাদের ইয়াতে, যে 71-এর মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলবেন, সেই ভূমিকার সমালোচনা করবেন, ভোটারকে সেটা জানানোর চেষ্টা করবেন। এটাই স্বাভাবিক, সেটা হয়েছে কালকে দেখলাম। ওইদিকে জামাতের পক্ষ থেকে বা এনসিপি নাহিদ ইসলাম তাদের জোট থেকে বলা হলো যে বিএনপিকে টার্গেট করেছে তারা, তাদের দলের অনেকে চাঁদাবাজি করে, তাদের দলের অনেকে মাস্তানি করে, এই জিনিসটা তারা বা দুর্নীতি করে, দুর্নীতির বিষয়টা সামনে আনার চেষ্টা করে। আনোয়ার হোসেন, আপনি দেখেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি বিএনপির সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে এই দলটি ক্ষমতায় যাওয়ার আগেই বিশেষ করে মহাখালীর যে বস্তিবাসী তাদেরকে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বিএনপিকে চাঁদাবাজ এবং বিভিন্ন স্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে, সেই অভিযোগও কিন্তু নাহিদ ইসলাম করেছেন। আপনি কিভাবে দেখছেন? একটা জিনিস আপনি দেখেন, আপনি যখন পলিটিক্যাল পার্টি হিসেবে বা নেতা হিসেবে আপনি আপনার ভোটারদেরকে একটা প্রতিশ্রুতি দিবেন, আপনি কি করতে চান সেটা বলবেন, সেটাই স্বাভাবিক। এই জিনিসটা, এখন আপনি যে কথাটা বলেছেন সেটা কতটা সত্য, সেটা আপনি পারবেন কি না, সে প্রতিপক্ষ সেটাই চেষ্টা করবে যে ভুল প্রমাণ করার, ভোটারকে সেটাই সে বলার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। সেটা নাহিদ ইসলামের ক্ষেত্রে আমরা দেখেছি, তারেক রহমানের ক্ষেত্রে আমরা দেখেছি, শফিকুর রহমানের ক্ষেত্রে আমরা দেখেছি। ওরকম ভোটারকে আকৃষ্ট করার জন্য আপনার এটা থাকবেই। তবে একটা জিনিস, যাতে ভুল বক্তব্য না আসে কাউকে, যেরকম আমরা দেখেছি যে ইয়াতে জামাতের কোনো একটা প্রোগ্রাম আমরা দেখেছি যে বলা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে মানে চুক্তি করে বিএনপি ক্ষমতায় আসতে চাচ্ছে। তো এটার আসলে এই ধরনের কোনো প্রমাণিক ভিত্তি আসলে আমরা এখনো পর্যন্ত দেখি নাই। সুতরাং এই ধরনের ধরেন আক্রমণাত্মক কিংবা আপনার ভুল সংবাদ বা ভুল তথ্য দিয়ে যদি একে অপরকে ঘায়াল করা ঠিক হবে না বলে মনে করি আমি। এই নির্বাচনের ক্ষেত্রে সবাইকে সঠিক তথ্য দিয়ে তার ভোটারকে আকৃষ্ট করা উচিত। আরেকটা জিনিস হচ্ছে, আপনি দেখেন, আপনি পলিটিশিয়ানরা যে বক্তব্যটা দিচ্ছে মাঠে, সেটা কিন্তু দ্রুত অনলাইনে চলে যাচ্ছে, এবং বাংলাদেশে এই নির্বাচনকে সামনে রেখে এটা একটা জটিল এবং কঠিন একটা পরিস্থিতি, সেটা হলো অনলাইন যুদ্ধ। আপনার টিকটক বলেন, ভিডিও বলেন, রিল বলেন, এভাবে বানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক মানে একটা ন্যারেটিভ তৈরি কিংবা ডিবাঙ্ক করা এক পক্ষ আরেক পক্ষকে এটা শুরু হয়। সুতরাং আমাদের মাঠের নেতারা যদি ভুল বক্তব্য দেন, ভুল তথ্যের উপর দাঁড়িয়ে প্রতিপক্ষকে আক্রমণ করেন, সেই ক্ষেত্রে সেটা সোশ্যাল মিডিয়াতেও ছড়ায় এবং সেটা একটা মানে খারাপ পরিস্থিতি তৈরি করে। সুতরাং আমি মনে করি যে সত্য তথ্যের উপর ভোটারকে আকৃষ্ট করা, প্রতিশ্রুতি দেওয়া, যেটা দিবে সেটা তো ভুল থাকলে সেটা প্রতিপক্ষকে ধরিয়ে দেওয়া বা প্রতিপক্ষের বিষয়টা প্রকাশ করে দেওয়া, নেগেটিভ ডিবাঙ্ক করা, এটা চলতেই থাকবে, চলা উচিতই। কিন্তু ভুল তথ্যটা মানে এড়িয়ে যাওয়া উচিত। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আজকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু উত্তরবঙ্গ সফরে গেছেন। তো এয়ারপোর্টে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন।
তিনি বলেছেন যে জামাত ইসলাম যদি নির্বাচনে বিজয়ী হয় তাহলে তারা ইনসাফের বাংলাদেশ করবে। জামাত ইসলাম সবসময় এইভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করে, এটার কিন্তু সমালোচনা আছে। আপনি কিভাবে দেখেন, এটা কি একটি কৌশল নাকি সত্যিকার অর্থে তারা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়? আপনার এই জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছে তারপরেই কিন্তু ইনসাফ শব্দটা একটু মানে জোরে সোরে আমাদের সমাজে এসেছে। ইনসাফ বলতে তারা বোঝাতে চেয়েছে যে আসলে সবার জন্য সমান মানে প্ল্যাটফর্ম, সবাই মানে রাজনীতিতে সবাই সমান, এরকম একটা কথা বলতে চাচ্ছে, বা দেশে সবার মধ্যে সমান সুযোগ তৈরি করা, এই কথাটা বলতে চাচ্ছেন। আসলে ইনসাফ শব্দটা ওই জুলাই আগস্টের অভ্যুত্থানের পর থেকেই এসছে। তো এই কথাটা জামাতে ইসলাম নির্বাচনী মাঠে একটু বেশি ব্যবহার করতেছে। ওইদিকে আবার এটা কি রাজনৈতিক কৌশল হিসেবে কৌশল, এটা ইনসাফ, ওদের ওই দাঁড়িপাল্লা মার্কাটাকে ইনসাফের প্রতীক হিসেবে তারা অনেক দিন থেকেই করে, কিন্তু ওই জুলাই আগস্টের পর সেটা ভালো আর তারা আরো বেশিভাবে ব্যবহার করতেছে। আর একটা তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে আপনার বলা হচ্ছে যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক। তারা প্রথম ভোটটা যাতে ধানের শীষে হয়, তারা ওই জিনিসটা, এবং তারা ফ্যামিলি কার্ডের কথা বলতেছে, যেটা আসলে আমাদের দেশে যেহেতু আপনার বেকার সমস্যা সবচেয়ে বেশি, সেই জন্য ফ্যামিলি কার্ডের কথা বলতে, মানে সবাইকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। ওইটা মানে এটা ভালো দিক যে মানুষকে বলার চেষ্টা করছে আমি তোমার জন্য এই করব, আকৃষ্ট করা। একদম শেষের দিকে চলে এসেছে। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে। কারণ গতকাল কেরানীগঞ্জে তাদের বিএনপি দলের একজন নেতা হাসান মোল্লাকে গুলি করা হয়েছে। এর প্রেক্ষিতে তিনি বলেছেন এবারের নির্বাচনটাতে আপনার যখন তফসিল ঘোষণা করা হয় তারপর দিনই কিন্তু উসমান হাদি হত্যার শিকার, মানে গুলিবিদ্ধ হন, পরে তিনি মারা যান। তো সেই ক্ষেত্রে মানে সংঘাত বা গুপ্ত হত্যা কিংবা পলিটিক্যাল পার্টির নেতাদেরকে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আক্রমণ হতে পারে, তাদেরকে টার্গেট করা হতে পারে, এই আলাপটা কিন্তু আমাদের সরকারের ভিতরেও ছিল, প্রশাসনের মিটিংগুলোতে এসছে। সুতরাং আমার ধারণা সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টাকে সর্বোচ্চ সতর্কতা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। কারণ এখন নির্বাচন মাঠে চলে গেছে, মানুষ ওপেন, প্রার্থীরা ওপেন, নেতারা ওপেন, ভোটাররা ওপেন। সুতরাং কেউ যদি নাশকতা করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, এটা সহজ টার্গেট করা যাবে। সুতরাং আমাদের প্রশাসনের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত, এবং রাজনৈতিক দলগুলোরও উচিত যে তারা একটু সতর্কভাবে জিনিসটা হ্যান্ডেল করে। আনোয়ার হোসেন, আপনাকে অশেষ ধন্যবাদ এত চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য। প্রিয় দর্শক, নির্বাচিত খবরে আমরা কথা বলছিলাম প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনের সঙ্গে। আজ আমরা আলাপ করছিলাম নির্বাচনী প্রচারে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক দলগুলো। নির্বাচিত খবর আজ এই পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।